আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। আপনাদেরকে সবাইকে স্কলারশিপ স্কুল বিডির ক্যারিয়ার টক শোতে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তপু বলছি। আমরা অনেকেই কানাডাতে আসতে চাই এবং কানাডার বাইরে যারা আমরা আছি বা কানাডার ভেতরে আমরা যারা বর্তমানে পড়াশোনা করছি, তাদের অনেকেরই প্রশ্ন থাকে ক্যারিয়ার, জব হান্টিং, ইন্টারভিউতে কিভাবে ভালো করা যায়। মোটামুটি কানাডার জব মার্কেট সম্পর্কে অনেকেরই অনেক কৌতূহল রয়েছে। তো আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি আপনাদের এই কৌতূহলগুলোকে দূর করার জন্যই। আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট বাংলাদেশি ইঞ্জিনিয়ার যিনি কানাডাতে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, তিনি উপস্থিত আছেন আপনাদের সকল কৌতূহলগুলোকে জিজ্ঞাসাটাকে উত্তর দেওয়ার জন্য। তো তিনি বাংলাদেশের এখানকার যিনি বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স প্রফেশনালস ইন ব্রিটিশ কলম্বিয়াতে এই নন প্রফিট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে তিনি কার্যরত অবস্থায় আছেন এবং বর্তমানে কানাডার এসএনসি ল্যাভেলিন ইনকর্পোরেটেড কোম্পানির রেল ও ট্রানজিট সেক্টরে প্রিন্সিপাল ট্র্যাক এক্সপার্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আমাদের নাজমুল হাসান ভাইয়া। তো আমি ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে অনেক সকাল সকাল আমরা শুরু করেছি লাইভটা, সকাল 9টা বাজে। এখানে তো অনেক ঠান্ডা পড়েছে, তো আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এই সময়টাতে, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা যারা লাইভটা দেখছি, আমরা চেষ্টা করি সকলেই যেন লাইভটা শেয়ার করতে, যেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড লিস্টে তারাও যেন লাইভটা দেখতে পারে। তো আমি এই ফাঁকে একটু আমাদের যে স্কলারশিপ স্কুল বিডি গ্রুপটা রয়েছে সেখানে আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি, আর আপনারাও এই ফাঁকে শেয়ার করে নিন। আর আমাদের সাউন্ড যদি ক্লিয়ার থাকে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানান যে আমাদের সাউন্ডটা ঠিক আছে, শোনা যাচ্ছে। তো আমরা তাহলে এখন লাইভটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি ভাইকে অনুরোধ জানাচ্ছি যে ভাইয়া আপনার পরিচয় এবং প্রফেশন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটুখানি দর্শকদের সাথে শেয়ার করতেন। আমি তার আগে একটু বলি যে আমি তো দর্শকদের লিস্ট দেখতে পাচ্ছি না, নাম টাম বা চ্যাটে এসব দেখা যাচ্ছে না কাউকেই। কি দেখা যায় না দেখা যায় না? এখানে অবশ্য নাম দেখতে পারবেন কমেন্ট সেকশনে, যদি ডান পাশে দেখেন কমেন্ট সেকশনটা রয়েছে, ওখানে ক্লিক করলে দর্শকদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। জি, তাহলে আমি শুরু করবো নাকি তুমি শুরু করো? জি ভাই, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়, অ্যাফিলিয়েশন গুলো যদি একটু বলতেন। আচ্ছা, আমি নাজমুল হাসান। আমি বুয়েট থেকে 82-তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বের হই। আমাদের ব্যাচ, বুয়েটের 82 ব্যাচকে বলা হয় সবচেয়ে সেরা ব্যাচ, কারণ আমাদের ব্যাচটা ইন্টারের দুটো গ্রুপ একসাথে আমরা অ্যাড হই। 76-এ যারা 74-এ যারা 76-এ যারা পাস করলো আর 76-এ যারা ইন্টার পাস করলো, দুটা ব্যাচ আমাদের একসাথে করে। তো একসাথে করার ফলে আমরা প্রায় 180 জনের মতো ছাত্র, স্ট্যান্ড করা ছাত্র ছিলাম বুয়েটে, আইদার এসএসসি অর বোথ। যার ফলে আমাদের ব্যাচটাকে এখন পর্যন্ত বুয়েটের সেরা ব্যাচ বলা হয় এবং আমাদের ব্যাচের অনেক ছাত্রই এখন আমেরিকায়, কানাডায়, আমেরিকায় বিশেষ করে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। আমি সেই ব্যাচেরই একজন, নাজমুল হাসান। আমি বুয়েট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে বের হই। এরপরে আমি 1994-এ ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসল অস্ট্রেলিয়া থেকে ট্রান্সপোর্ট ইকোনমিক্সে মাস্টার্স করি। তারপরে আবার রেলওয়ে ফেরত যাই। বাংলাদেশ রেলওয়েতে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম। লাস্ট পর্যায়ে আমি কানাডিয়ান একটা কনসাল্টিং ফার্ম, বাংলাদেশ রেলওয়েতে তখন যমুনা রেল লিঙ্ক ব্রিজে কাজ করতো, ওদের সাথে লিয়েনে আমি কনসালটেন্ট হিসাবে 5 বছর কাজ করি। এবং তখনই আমার ওখানে কাজ করার পরেই আমি আর রেলে ব্যাক করে নিই। এরপরে আমি কানাডায় চলে আসি এবং কানাডায় চাকরি শুরু করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে পরিচয় দেওয়ার জন্য। আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আপনি তো কানাডাতে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং জব সেক্টরে রয়েছেন,
তো এমনিতে আপনার সেক্টরে কানাডাতে জবগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত ধারণা দিতেন, এবং এই ডিপার্টমেন্টে সাধারণত কোন কোন সাবজেক্টের স্টুডেন্টগণ জব পেতে পারে? শুধুই কি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, নাকি অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও জব পেতে পারে? অ্যাকচুয়ালি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এটা নর্থ আমেরিকায় এখনো কোনো ইউনিভার্সিটিতে ডিসিপ্লিন হিসাবে পড়ানো হয় না, অর্থাৎ কোনো ডিগ্রি, ব্যাচেলার্স বা মাস্টার্স ডিগ্রি দেওয়া হয় না। রেলওয়ে ইঞ্জিনিয়ারিংটা একমাত্র ইউরোপে মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলার্স সব ডিগ্রি দেওয়া হয়। যার ফলে কানাডায় যখন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হায়ার করে, তারা তো ওইভাবে ডিসিপ্লিন ওয়াইজ কোনো ক্যান্ডিডেট পায় না। তো যেহেতু রেলওয়ে ইঞ্জিনিয়ারিং একটা ওভারল্যাপিং ডিসিপ্লিন, এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল প্রত্যেকটা ডিসিপ্লিনেই লাগে, কারণ এখানে ভেহিকেল আছে, ট্র্যাক আছে, ইলেকট্রিসিটির ইউজ আছে, সিগন্যালিং আছে, টেলিকমিউনিকেশন আছে। সুতরাং সব ডিসিপ্লিনের লোকই এই রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইয়াতে হায়ার করা হয়, স্পেশালি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকম, সিগন্যালিং, সিভিল ইঞ্জিনিয়ার, এরা প্রত্যেক ডিসিপ্লিন থেকেই আসে। এবং যেটা করা হয় যে ওই প্রথম দিকে একটু ট্রেনিং কাজ করানো, তারপরে দে ইউজ টু ডু দি রেলওয়ে স্টাফস। এভাবেই কানাডায় রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর জবগুলো গড়ে ওঠে। আর যারা অলরেডি কানাডার রেলওয়েতে চাকরি করছে, সিএন রেল, সিপি রেল, তাদের মধ্যে কেউ রিটায়ার্ড লোক অথবা খুব সিনিয়র লোককেও হায়ার করা হয় মেন্টরিং করার জন্য, যে রেলওয়ে যারা আসতেছে নতুন ওদেরকে মেন্টরিং করার জন্য। সুতরাং রেলওয়ে ইঞ্জিনিয়ারিং জব কানাডায় পাওয়ার জন্য স্পেশাল কোনো ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই, যে যে ডিসিপ্লিনারে আছে এখানে অ্যাবজর্ব করবে। তবে আমি অ্যাডভাইস করব, কেউ যদি হায়ার স্টাডি করতে চায়, তো বা ব্যাচেলার্স বা মাস্টার্স করতে চায়, তা ইউরোপে তারা চেষ্টা করতে পারে, ইন্ডিয়াতে চেষ্টা করতে পারে সরাসরি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এ একটা ডিগ্রি নেওয়ার। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পাওয়া মানেই কানাডায় আসার সাথে সাথেই হয়তো উইদিন 15 days to 1 month সে জব পাবেই শিওর, কারণ এই ডিসিপ্লিনে তো লোক নাই, তারা জব পাবেই। যেমন আমার জব পেতে খুব একটা বেগ পেতে হয়নি, আমার রেলওয়ে ব্যাকগ্রাউন্ড ছিল। আমি যখন কানাডায় আসি তখন জব মার্কেটটা একটু একটু ভালো হওয়া শুরু হয়। তো আমি 4 মাস কি 5 মাস ছিলাম জব মার্কেটের বাইরে। তখন আমি আর বোম্বার্ডিয়ারে আমি একটু কোঅপ করলাম, আর এর ফাঁকেই আমি একটা ইন্টারভিউ পাই রেলওয়েতে, এবং আমার চাকরিটা হওয়ার পরে তারা বলতেছে তুমি এতদিন করো নাই কেন? আমি তো জানতামও না কোথায় কি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বা না হচ্ছে। তো দেখলাম যে প্রচুর ডিমান্ড। সুতরাং রেলওয়ে ফিল্ডে যারা স্পেশালি পড়তে চায় তাদের জন্য কিন্তু, যারা আমি মনে করি যদি মাস্টার্স, ব্যাচেলার্স করতে যায়, ফ্রম রাইট অন, নরওয়েতেও কিন্তু আছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, ইউরোপের প্রায় সব কান্ট্রিতেই কিন্তু পড়ানো হয়। এবং যদি রেলওয়ে ইঞ্জিনিয়ারিংটা পড়ে আসা যায় তাহলে খুবই ভালো হবে জবে অ্যাবজর্ব হওয়ার জন্য। তারপর না হলেও কোনো অসুবিধা নেই, অন্য যে কোনো ডিসিপ্লিনেই এখানে রিক্রুট করে রেলওয়েতে। ধন্যবাদ ভাইয়া, অনেক বিস্তারিত বলেছেন। আমাদের যারা স্টুডেন্টরা দেখছে তাদের জন্য অনেক সহায়ক হবে, এবং তারা যদি কানাডাতে রেলওয়ে সেক্টরে জবে ঢুকতে চায়, তো দেশে কি কোনো পড়াশোনার ওরকম ব্যবস্থা রয়েছে? কোনো ভার্সিটিতে কি এই সাবজেক্ট সম্পর্কে পড়ানোর ব্যবস্থা আছে কিনা জানেন, যদি আপনি যদি শেয়ার করতেন। অ্যাকচুয়ালি বুয়েটে কিছু রেলওয়ে কোর্স পড়ানো হয়, বাট ইট ইজ সো এলিমেন্টারি, এটা ক্লাস 5-6 গ্রেডের, ইউজলেস, একেবারেই এলিমেন্টারি, যে স্লিপার আছে, রেল আছে, পাথর আছে, এই যেটা ক্লাস 4-5 এর পড়ানোর মতো। ইট ইজ নট অ্যাট অল এ কোর্স, আই থিঙ্ক। আমি একটা রিসেন্টলি একটা কোর্স কারিকুলাম আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, তারা এটা নেক্সট সিনেট মিটিং এ উত্থাপন করবে। তারা একটু দেখলাম ডাইনামিক, যে রেলওয়ে, যেহেতু বাংলাদেশে এখন রেলওয়ে প্রজেক্ট প্রচুর, মানে সেভারাল 1000 crore টাকার রেলওয়ে প্রজেক্ট। তো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের জন্য একটা খুবই মানে খুব ডিমান্ডিং ফিল্ড হবে। একই সাথে কানাডায়, নর্থ আমেরিকায় তো হিউজ ডিমান্ড আছে, এবং এর মধ্যে অনেক রেলওয়ে প্রফেশনাল রিটায়ার করে যাচ্ছে। সুতরাং তেমন কোনো কোর্স বাংলাদেশে নাই। তো কেউ যদি চায়, অনলাইনে সম্ভবত নর্থ আমেরিকার 2-1টা ইউনিভার্সিটি অনলাইন কোর্স অফার করে, সেই কোর্সগুলোও কিন্তু অনলাইনে কেউ করতে পারে করলে, এবং দ্যাট উইল অলসো অ্যাড ট্রিমেন্ডাস ভ্যালু, ইভেন নট এ ডিসিপ্লিন ডিগ্রি, বাট সে যে অনলাইনে একটা কোর্স করলো রেলওয়ের, দ্যাট উইল অ্যাড মাচ টু হিজ রেজিউমে।
খুবই মূল্যবান একটা কথা বলেছেন ভাইয়া, আমাদের জন্য খুবই সহায়ক একটা উপদেশমূলক কথা। তো আমি একটু জানতে চাচ্ছি কানাডায় ওভারঅল ইঞ্জিনিয়ারিং জবগুলোর প্রকারভেদ সম্পর্কে, মানে শুধু সিভিল বা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং নয়, মোটামুটি ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলাতে জবগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন, তাহলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছে তারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে পারতো যে এই ধরনের জবগুলো রয়েছে, কোন জব কি রিসার্চ ভিত্তিক কিনা, বা কোনোটা কি ফিল্ড ওয়ার্ক কিনা, বা কোনোটা কি ডেস্ক ওয়ার্ক কিনা, এই ধরনের বৈশিষ্ট্য আর কি। এখানে মূলত কানাডায় ইঞ্জিনিয়ারিং জবে ঢোকার পরেই দুটা বড় ব্রাঞ্চে ভাগ হয়, যে কেউ হয়তো টেকনিক্যাল ওয়ার্কটাই করতে চায়, অনেকেই পছন্দ করে, যেমন আমি পছন্দ করছি যে আগাগোড়াই টেকনিক্যাল কাজটাই করব, সো দ্যাট আই ক্যান বিকাম কনসালটেন্ট, সো দ্যাট আই ক্যান ডু সামথিং ইভেন আফটার মাই রিটায়ারমেন্ট। আর আর বিশেষত আমার শারীরিক, যেহেতু আমার একটা বাইপাস অপারেশন আছে, আমি ম্যানেজমেন্টের লোড আমি নিতে পারবো বলে মনে করি নাই, এসব কারণেও আমি ওই ফিল্ডে যাইনি। আর যারা অনেকে ইন্টারেস্টেড ম্যানেজমেন্টে যাওয়া, তারা ম্যানেজমেন্টে চলে যেতে পারে। সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আছে, ডিজাইন ম্যানেজমেন্ট আছে। সেই জবগুলোতে কোঅর্ডিনেশন করা বা জাস্ট চেক আউট করা যে আমার এই প্রসিডিউরগুলো ফলো করা হচ্ছে কিনা, সেই টাইপের জবও আছে। সেলসের জব আছে, ইঞ্জিনিয়াররা সেলস ইঞ্জিনিয়ার হিসেবেও জব করতেছে, মার্কেটিং ইঞ্জিনিয়ার হিসেবেও জব করতেছে। সুতরাং জবের ভ্যারাইটিস অপশন আছে, যে যেখানে স্যুট করে। যে মনে করে যে কেউ আছে খুব ভোকাল, খুব ভালো মার্কেটিং এ বা সেলসে, হি ক্যান টেক এ সেলস জব, সেলস ইঞ্জিনিয়ার। সে ভালো মার্কেটিং করতে পারবে, সে ভালো বিক্রি করতে পারবে প্রোডাক্টটা। কেউ মনে করে যে সে টেকনিক্যাল ডিজাইনটা ভালো করে, ক্যালকুলেশন ভালো করে, হি ক্যান বি এ ডিজাইন ইঞ্জিনিয়ার। কেউ মনে করতে পারে যে আমি কনস্ট্রাকশনে ভালো, আমি প্রজেক্টে কাজ করবো, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। সে সাইটে কাজ করবে, সে কনস্ট্রাকশন সাইট দেখবে, কনস্ট্রাকশনটা বুঝে নেবে ঠিক স্পেসিফিকেশন মতো হচ্ছে কিনা। তো ভ্যারাইটিস অফ অপশনস দেয়ার আর চুজ করার, যে আমি কোন ইয়াতে যাব। আর যদি আমি যে লিঙ্কটা তপুর মাধ্যমে সবার কাছে পাঠাচ্ছি, একটা লিঙ্কে ওখানে লেবার মার্কেট স্টাডি আছে, ইঞ্জিনিয়ারিং এদের কি ধরনের মার্কেট কানাডায়। সেখানে তারা মোরলেস 14টা ফিল্ড উল্লেখ করে একটা ডিটেইলড রিপোর্ট, এই রিপোর্টটা পড়লে একটা আইডিয়া পাওয়া যাবে কানাডায় কোন ইঞ্জিনিয়ারিং গুলার পজিশনটা কি। ওখানে 2025 পর্যন্ত প্রেডিক্ট করা আছে। তো সেই ফিল্ডগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, মেটালার্জিক্যাল, মাইনিং, জিওটেকনিক্যাল, পেট্রোলিয়াম, aerospace, computer, software, engineering manager, other professional engineers. The Canada most popular discipline হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং লিস্ট পপুলার ডিপার্টমেন্ট হলো মাইনিং ইঞ্জিনিয়ারিং। সো কিন্তু এই মুহূর্তে কানাডায় খুব বেশি ডিমান্ডিং আইটি প্রফেশনাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ইভেন বাংলাদেশ থেকে অনেকে জব নিয়ে এসব ফিল্ডে কানাডায় এখন আসছে। তো এই জিনিসটার এখন ডিমান্ড অনেক বেশি। তা একটা জিনিস মানে আমাদের মাথায় রাখলে ভালো, ফ্যাক্টটা, যেটা চায়না থেকে প্রতি বছর 600,000 ইঞ্জিনিয়ার বের হয়, ইন্ডিয়া থেকে প্রতি বছর 350,000 ইঞ্জিনিয়ার বের হয়, আমেরিকা থেকে 70,000 বের হয়, কানাডা থেকে 12,000 ইঞ্জিনিয়ার বের হয় প্রতি বছর। তো এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য আমার, তোমাদেরকে যারা আছো ভয় লাগানো না, এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য এটা যে মার্কেটটা খুব কম্পিটিটিভ, কেন সব দেশ থেকেই তো এখানে লোক আসতে চাবে। তো তাই বলে কি বাংলাদেশ ইঞ্জিনিয়াররা কাজ পাচ্ছে না? এখানে তো যারা ইঞ্জিনিয়ার আসতেছে 6 মাস, 3 মাস, 1 বছর, মোরালেস ম্যাক্সিমামই জব পেয়ে যাচ্ছে। তো এটা বলার উদ্দেশ্যটা হলো আমার, যাতে নিজেকে প্রিপেয়ার করা যে আমি অন্য চেয়ে ভালো হতে হবে। এই মার্কেটটা একটু কম্পিটিটিভ মার্কেট, নর্থ আমেরিকান মার্কেটটা একটু কম্পিটিটিভ মার্কেট, আমাকে একটু অন্যদের চেয়ে ভালো হতে হবে। আর প্রফেশন হিসাবে যে পড়ার গাইডলাইনটাই আমি বলবো যে এই মুহূর্তে যদি জব মার্কেট চিন্তা করে, যে যারা জব মার্কেটে নট এভরিথিং, কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্টেড নাও হইতে পারে, তার কাছে হয়তো ইন্টারেস্টিং লাগে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, তো তার ইন্টারেস্ট যেটাই পায় সে সেটা অবশ্যই পড়বে। তবে ব্রড সেন্সে আইটি প্রফেশনাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এদের জব এই মুহূর্তে খুব ভালো পজিশন। আর আমি নেক্সট যদি কেউ হায়ার স্টাডি বা কিছু করতে চায়, আমি সাজেস্ট করব ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটাকে আসতে। কেননা ট্রান্সপোর্টেশনে এখন সম্পূর্ণ অটোনোমাস ভেহিকেল, অটোমেটিক ভেহিকেল, 5G টেকনোলজি,
আমূল একটা চেঞ্জ আসতেছে, যার ফলে ট্রান্সপোর্টেশনের যা কিছু আছে এখন এভরিথিং উইল বি চেঞ্জড। পলিসি, প্ল্যানিং, ডিজাইন সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ গাড়িটা হয়ে যাচ্ছে অটোনোমাস, অটোমেটিক। অটোমেটিকের পরে আরো অ্যাডভান্স মডেল হলো অটোনোমাস ভেহিকেল। সুতরাং ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংটা একটা বিরাট অ্যাট্রাকটিভ ফিল্ড হবে পড়ার জন্য, প্লাস রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা তো অবশ্যই, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিত্তিতে রোবোটিক্স হোক আর যা কিছুই হোক সবকিছুই করা যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। ম্যানুফ্যাকচারিং এ হোক সব জায়গায় শুরু করা যায় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে। এখন এভরিথিং অ্যাকচুয়ালি তারপরেও ডিপেন্ড করতেছে ইন্টারেস্টের উপরে। যেমন নর্থ আমেরিকায় ইনফ্রাস্ট্রাকচারের এইজ কিন্তু প্রায় 100 ইয়ার্স শেষ। অনেক স্ট্রাকচার আমেরিকায়, কানাডায় অনেক স্ট্রাকচার এত ওল্ড যে এখানে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারের প্রচুর ডিমান্ড হবে, এবং কারেন্টলিও কিন্তু ডিমান্ড আছে। সুতরাং ডিমান্ড প্লাস সেলফ ইন্টারেস্ট, এগুলোকে একসাথে মিলায় নিজেদের একটা চিন্তা করতে হবে যে আমি কোন লাইনটাকে বাঁচবো। আর কানাডার পর্যায়ে বলতে গেলে এই মুহূর্তে 30% ইঞ্জিনিয়ার্সের বয়স 55 ক্রস করেছে, এবং 17% ইঞ্জিনিয়ার 65 এর উপরে। তার মানে প্রায় 47, মানে 50% ইঞ্জিনিয়ার কিন্তু রিটায়ার্ড হওয়ার মতো অবস্থায় চলে আসছে এই মুহূর্তে। সুতরাং ডিমান্ড একটা থাকবেই, ডিমান্ড থাকবে না তা না। এইভাবে সবকিছুই চিন্তা করে নিজেদেরকেই একটা ডিসিশন নিতে হবে যে আমি কি পড়বো। তো সবচেয়ে বড় কথা হলো যে সেলফ ইন্টারেস্ট। আমি 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 যেটা পড়বো আমি সেটা ভালোবেসে পড়বো, নাকি আমি পড়ার পরে ভালোবাসবো, দুটার মধ্যে একটা ডিসিশন নিতে হবে। আমি কাজটাকে ভালোবাসবো, নাকি আমি কাজ করার আগেই কোন কাজটা ভালোবাসবো সেই কাজটা নিব। দুইভাবে জিনিসটাকে চিন্তা করে একটা ফার্ম ডিসিশন নিতে হবে যে আমি এটাই করতে চাই, ইট ইজ মাই প্যাশন। আর জবের ব্যাপারে তো এনিথিং, একটা ইঞ্জিনিয়ারকে কিন্তু ব্যাংকেও হায়ার করে। ইঞ্জিনিয়ারিং জবটা এমন এভরিবডি লাইকস, কারণ ইঞ্জিনিয়াররা অ্যানালিটিক কাজ জানে, ক্যালকুলেশন জানে, ব্যাংকেও তাদেরকে চায়। আমেরিকা অনেক ব্যাংকে সিইও আছে কিন্তু ইঞ্জিনিয়ার। তো সুতরাং ইঞ্জিনিয়ারদের কাজের ইঞ্জিনিয়ারিংই করতে হবে এমন কোনো কথা নেই। প্রচুর ফিল্ড আছে যেখানে ইঞ্জিনিয়াররা কাজ করতেছে এবং সাকসেসফুল, তারা আরো ভালোও করতেছে। তো এইটাই আমার অ্যাডভাইস আর কি। কারণ এটা আসলে এখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এক্সপোনেনশিয়ালি হচ্ছে। এখন প্রেডিক্ট করাটাও কিন্তু ভেরি ডিফিকাল্ট যে আজ থেকে 5 বছর পরে কি হবে। উই ডু নট নো অ্যাকচুয়ালি। অর্গানাইজেশনের স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাবে, হয়তো দেখা যাবে এই পিরামিডিক্যাল স্ট্রাকচার আর নাই। বসের নিচে বস, তারপরে বস, দেখা যাবে এগুলো সব ফ্ল্যাট হয়ে গেছে। দেখা যাবে যে অল্প 2-1 জন লোক অফিস চালাচ্ছে, নেটে বসে সবাই কাজ করতেছে। দেয়ার উইল বি এ ট্রিমেন্ডাস চেঞ্জ ইন দি অর্গানাইজেশন টু। পড়াশোনার ব্যাপারেও একটা বিশাল চেঞ্জ হবে। কেউ হয়তো দেখা যাবে কয়েকটা কোর্স করেই চাকরিতে ঢুকতে পারতেছে, তার হয়তো পুরো ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ার হওয়ারও দরকার নেই। তো উই ডু নট নো অ্যাকচুয়ালি উইদিন 5 ইয়ার্স ও 10 ইয়ার্স কি হতে যাচ্ছে। একটা বিশাল ধরনের পরিবর্তন আসবে, এটা ফর শিওর। তো এই জন্য সবাইকে আমার অ্যাডভাইস থাকবে যে সেলফ লার্নিং এই দিকে যেন সবাই মনোযোগ দেয়, যে আমি সেলফ লার্নার হইতে হবে। এখনের দুনিয়াতে টিকতে হলে সেলফ লার্নার হইতে হবে, আমাকে নিজে পড়ে নিজে শিখতে হবে যে আমি অ্যাডাপ্ট করতে পারবো। এটা হলো সবচেয়ে বড় কোয়ালিটি হবে এটা, সেলফ লার্নিং। ওই কবে কোন ডিগ্রি করলাম দ্যাট ডাজন্ট ম্যাটার, কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করতে হবে। এটাই হলো মূল কথা। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর এবং ইনসাইটফুল কিছু অ্যাডভাইস আমাদের তরুণ প্রজন্মকে আপনি দিয়েছেন। তো আমি আপনার দেয়া দুটো লিঙ্ক, যেটা ইঞ্জিনিয়ারিং ক্যানাডার স্ট্যাটিস্টিক্স নির্দেশ করে, সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। দর্শক যারা আপনারা দেখছেন তারা অবশ্যই এই দুটো লিঙ্কে গিয়ে ভাইয়া যেভাবে পরামর্শ দিলেন আপনারা দেখতে পারবেন সেখানে যে কোন কোন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের চাহিদা বর্তমানে কানাডাতে রয়েছে। তো আমাদের এখন কানাডার ভেতরে চলে আসি। আমাদের অনেক বাংলাদেশি এখন কানাডাতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, স্টুডেন্ট অবস্থায় রয়েছে। তো তারা তো পড়াশোনা শেষ করার পরে এখানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট একটা 3 বছরের বা যতই হোক, তাদের স্থায়িত্বকাল হচ্ছে তাদের স্টাডির সময়কালের উপর নির্ভর করে। তো ওই সময়টাতে তারা যেন জব পায়, এটা নিশ্চিত করার জন্য ছাত্র অবস্থায় কানাডাতে পড়াশোনার সময় কি কি পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে কানাডায় আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে যদি কেউ আসে, তো মনে হয় তার অটোমেটিক সে 20 মাসের 20 মান্থসের একটা কোঅপ সুবিধা পায়। এটা নাজমুলও জানো
আন্ডার গ্রেডে পায় কোয়াপ 20 মাস। তো অনেক বাংলাদেশি ছাত্র আমি দেখছি যে এই মনোভাব যে এই 20 মাস বোধহয় লস, আমি তার চেয়ে আমি 4 বছরই পড়াটা শেষ করি। তো এটা আসলে লস না। ওই কোয়াপটা আমি প্রত্যেককেই করতে বলবো যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হয়, এবং 20 মান্থসই করতে বলবো, যে 20 মান্থস, পুরো 20 মান্থস করা। এটা হয়তো 2-3টা কোম্পানির সাথে হইতে পারে, 4টা কোম্পানির সাথেও হইতে পারে, এবং এটা মূলত ইউনিভার্সিটি এটা সম্ভবত অর্গানাইজ করে দেয়, কোঅপ অফিস আছে ইউনিভার্সিটিতে। আর যারা মাস্টার্সে আছে তাদের জন্য সম্ভবত কোঅপ বলে কিছু নাই, তবে আমি ইন্ডিয়ান মাস্টার্স স্টুডেন্টদের দেখছি ওরা নিজেরাই আসার পরের দিনই কিন্তু জব খোঁজা শুরু করে। সে মাস্টার্সের স্টুডেন্ট কিন্তু সেই জব খুঁজতেছে, এবং সে করে কি, সে অনেক কোম্পানি আছে যারা ছাত্র হায়ার করে যে কম পয়সায় কাজটা করানোর জন্য। তা খারাপ না, সে তো সার্ভাইভাল জবের চেয়ে অনেক বেশি পয়সা পাবে ওখানে, আর একই সাথে প্রফেশনাল এক্সপিরিয়েন্স হবে। তাই আমি বলবো যারা মাস্টার্সে আসে তারা যেন এই দিকটা নজর রাখে, যে স্টার্ট আপ কোম্পানি বা ছোটখাটো কোম্পানিগুলা যারা কম বেতনে হায়ার করতেছে, অনেক কোম্পানি আছে, তো ওইসব কোম্পানিতে ধর্ণা দেওয়া, যোগাযোগ করা, এবং সেখানে পার্ট টাইম বা ফুল টাইম 2 ধরনের চাকরিরই ব্যবস্থা আছে, এবং সেটা করলে তার অটোমেটিক্যালি একটা জব এক্সপিরিয়েন্স হয়ে গেল, কানাডা একটা এক্সপোজার হয়ে গেল। তো এটা খুবই হেল্পফুল হবে। আর অনেক সময় অনেক স্টার্ট আপ কোম্পানিতে অনেকে বিনা পয়সাও চাকরি করে, যে আমি ফ্রি জব করতে চাই সপ্তাহে একদিন। দ্যাট ইজ অলসো কাউন্টস অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। আর যেটা হলো যে অন্য জব, যেমন আমি একটা স্টোরে সেলস অ্যাসোসিয়েট হিসাবে কাজ করলাম, বা আমি একটা রেস্টুরেন্টে কাজ করলাম, দিজ আর ভ্যালুয়েবল। কেননা এই জবে যদি লেখা হয় রেজিউমিতে যে আমি এই কাজ করছি, এমপ্লয়ার বুঝবে যে হি হ্যাজ গট কমিউনিকেশন স্কিল। সে তো সেখানে 2জন ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হচ্ছে, তার কমিউনিকেশন স্কিলটা আছে। এই স্কিলটাও কিন্তু আর্ন করা যাবে খুব ইজিলি। ওইসব জব করা যে খারাপ তা না, এখানে সবাই করতেছে, এটা কোনো লজ্জার বিষয় না, ইয়ার বিষয় না। হয়তো বাংলাদেশ থেকে আসলে অনেকের প্রথম ধাক্কায় মনে হইতে পারে এটা কালচারাল ডিফারেন্সের জন্য, কিন্তু কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে যে এই জবেও কিন্তু শিকার অনেক কিছুই আছে। আমার ছেলেই, সে স্টুডেন্ট লাইফে সে অ্যাবাউট $25,000 আর্ন করছিল। সে মানে 12 গ্রেড পাস করার আগেই হি আর্ন $25,000। স্কুলে শেষ করতো, রাত্রে বাসায় পড়তে দেখিনি তাকে কখনো আমি। ওই স্কুল থেকে চলে যেত দোকানে, এবং তার $25,000 সেভ করে, এবং সেই টাকা দিয়ে সে ইউবিসিতে MBA হলে ছিল, যেটা খুব এক্সপেন্সিভ হল, তার টাকা দিয়েই সে ছিল হলের। সে ওই টাকা দিয়ে সে হলে জীবনটা কাটাইছে সে। সুতরাং দেয়ার ইজ গ্রেট অপরচুনিটি যে এগুলা করার। আর যেটা বলবো যে প্রফেশনাল নেটওয়ার্কে, যেমন লিঙ্কডইন বা নিজস্ব একটা ওয়েবসাইট বা ব্লগ, অনলাইনের প্রেজেন্সটা এখনের দিনে খুব জরুরি। যে খুব ভালো নিজের একটা প্রোফাইল তৈরি করা, লিঙ্কডইনের প্রোফাইল বা ওয়েবসাইট, যেখানে সে তার নিজের প্রজেক্ট বা নিজে কি কাজ করলো, বা কোনো একটা প্রজেক্ট বা অনলাইন ওপেন অ্যাক্সেস অনেক প্রজেক্ট আছে, সেখানেও সে পার্টিসিপেট করতে পারে। করলে সে তার ওই প্রোফাইলে লিখতে পারে যে আমি অনলাইন ওই প্রজেক্টে এই কাজ করলাম। তো তার একটা শোকেস সে এস্টাবলিশ করতে পারবে অনলাইনে। আর আজকাল অনেক রিক্রুটার, অনেক HR এজেন্ট কোনো ডিপার্টমেন্টের ওই কিন্তু লিঙ্কডইন প্রোফাইল বা ওয়েবসাইট দেখেও কিন্তু কল করে, যে ইমপ্রেসিভ হলে তারা কল দেয়। এবং আমার ছেলে রিসেন্টলি যে জব পেল, সে কিন্তু অ্যাপ্লাই করে নাই, তাকে কল করা হয়েছে স্পটিফাই থেকে। সে এখন ম্যানহাটনে চলে গেছে একটা টেক কোম্পানিতে। তো বিকজ হি ডেভেলপড হিজ প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল আর ওয়েবসাইট ওয়ান্ডারফুল। এবং অবসর সময়ে নিজের একটা প্রজেক্ট করতো, ওই প্রজেক্টগুলো আপলোড করতো, সেলফ প্রজেক্ট। তো এই শোকেসগুলা করতে হবে। আর নিজস্ব একটা বিজনেস কার্ড তৈরি করা, স্টুডেন্টের একটা বিজনেস কার্ড থাকলে ইট উইল লুক প্রফেশনাল। তখন যদি কোনো জব ফেয়ারে অ্যাটেন্ড করা হয়, তো জব ফেয়ারে যারা আসতেছে অনেক কোম্পানি, তাদের কাছে কার্ডটা দেওয়া, তখন তারা ইমিডিয়েটলি একটা রিয়েলাইজ করবে যে দিস স্টুডেন্ট ইজ ভেরি প্রফেশনাল। তুমি একটা কাগজে লিখে দিলা, তখনই একটা ব্যাড ইমপ্রেশন হবে। আর একটা কার্ড বের করে দিলে দ্যাট উইল মেক এ বিগ ডিফারেন্স। যে ওই জব ফেয়ারে অ্যাটেন্ড করা, কনফারেন্স গুলায় অ্যাটেন্ড করা, তাহলে অনেক লোকের সাথে পরিচয় হবে, নিজের সাথে একটা লিঙ্ক করার ইয়া বাড়বে। আর যেটা বলবো যে যেই লাইনে এখানে পড়ছে, সেই লাইনে কানাডায় যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করে যে কোন সফটওয়্যারটা কোন কোম্পানি ইউজ করতেছে, সেটা প্রিহ্যান্ড জানা থাকলে সে তখন সেই সফটওয়্যারটাও নাড়াচাড়া করলো, এবং সে ফ্যামিলিয়ারাইজ হইলো, বলতে পারলো যে আমি এই সফটওয়্যারটা জানি বা ইউজ করছি।
তাহলে তার জব মার্কেটের জন্য এটা একটা বিরাট প্লাস পয়েন্ট হবে। প্লাস অনলাইনে কোনো রিলিভেন্ট কোর্স থাকলে সেটা করা এবং ভলেন্টারি ওয়ার্ক কিছু করা, যেমন তোমার যে প্ল্যাটফর্মটা আছে স্কলারশিপ বা আমাদের যে প্ল্যাটফর্ম আছে, এইসব প্ল্যাটফর্মে যদি একটা ভলেন্টারি রোলে কাজ করা যায়, সেটাও কিন্তু একটা বিরাট হিসাবে মানে ট্রিট করা হবে যে সে গ্রেট কোয়ালিটি, যে এর ভলেন্টারি কাজ করার অভ্যাস আছে, মানে হি হ্যাজ এ গ্রেট মাইন্ড। সে শুধু পয়সার জন্য না, সে তার একটা যে ইচ্ছা, এটাও একটা বিরাট রিফ্লেকশন পার্সোনালিটির জন্য। তো এসব তো আছেই। তারপরে ইন্টারভিউ কল পাওয়ার জন্য যেটা দরকার, যে রেজিউমিটাকে খুব সুন্দর প্রেসাইজলি করা এবং টু দি পয়েন্ট করা, রিডান্ডেন্ট কিছু না রাখা, নন রিডান্ডেন্ট যেন না হয় এবং যেন স্ট্যান্ড আউট করে অনেক রেজিউমের মধ্যে, যাতে এই রেজিউমিটা স্ট্যান্ড আউট করে, ক্যান্ডিডেটের কি স্ট্রেংথ এগুলো খুব হাইলাইট করা। এবং এই জন্য যেটা দরকার, নিজেকে জানান, নো ইউর সেলফ। আমরা হয়তো পড়ছিলাম নো দাই সেলফ, সক্রেটিসের কথা। তো এই জিনিসটা খুবই দরকার যে আমরা আমাদের নিজেকে চিনতে হবে, আমি কি জানি, আমি কি করতে পারি। কোম্পানি তো আমাকে এমনি নিবে না, কোম্পানি দেখবে তোমার মধ্যে কি আছে যা তুমি আমাকে দিতে পারো। এখানে হলো বিজনেস। কোম্পানি ইমোশনাল হইয়া কাউকে জব দিবে না, সে তার লাভ খুঁজবে। সে যদি দেখে এই ক্যান্ডিডেটের মধ্যে কোয়ালিটি আছে, কারোর কোনো তদবির লাগবে না, কিছু বলা লাগবে না, সেই হায়ার করবে, কারণ তারও একটা গরজ আছে। এবং একটা লোক হায়ার করাও কিন্তু অনেক ডিফিকাল্ট, একটা ভালো লোক পাওয়া, হায়ার করা, এটাও কিন্তু নট অ্যান ইজি জব। সুতরাং আমি কি জানি, আমি নিজেকে যদি ভালোভাবে জানি, তাহলে আমি নিজের রেজিউমিটা খুব ভালোভাবে লিখতে পারবো এবং খুব সংক্ষেপে এক এক পৃষ্ঠার মধ্যে যেন আমি লিখতে পারি। সেই লেখার চর্চাগুলো করা, সেগুলো বোঝা, এই সব মিলে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আর স্টুডেন্ট থাকাকালীনই কিন্তু এইসব আমি যা বললাম, ওই অন্য স্টুডেন্টদের সাথে আলাপ করলেও কিন্তু এই টিপসগুলোই পাওয়া যাবে। ওই সাথের সহপাঠীদের সাথে আলাপ করলেও ওরাও কিন্তু এই আমি যা বললাম তাই বলবে, এর চেয়ে বেশি কিছু বলবে না, বরং এর চেয়ে আরো ভালো কিছু বলতে পারে, বিকজ তারা আরো মডার্ন আমার চেয়েও, তারা এখনের সময়টাকে দেখছে। তো আমার মোদ্দা কথায় এই অ্যাডভার্টাইজমেন্ট গুলা, যে কমিউনিকেশন স্কিল, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য যেটা বেশি দরকার, লিসেনিং। আমরা ভালো লিসেনার না, কিন্তু আমরা কারো কথা ঠিক মতো শুনতে চাই না, শোনার আগেই উত্তর দিয়ে দিই। না, আমাকে খুব ভালো লিসেনার হইতে হবে, যে কি আমাকে জিজ্ঞেস করলো, আমি সেটা বুঝলাম কি না, সেটা বুঝে উত্তর দেওয়া, না বুঝলে পোলাইটলি বলা যে আমাকে আরেকবার প্রশ্নটা করার জন্য বা তোমার ক্লারিফিকেশন চাওয়া। এই জন্য ভালো লিসেনার হইতে হবে এবং টু দি পয়েন্ট কমিউনিকেট করতে হবে। এই জিনিসগুলোই কিন্তু ইন্টারভিউ বোর্ডে টেকনিক্যাল এক্সপেরিয়েন্স, টেকনিক্যাল ট্যালেন্ট কতটুকু, এইগুলা জাস্ট খুব কমই করে। ওয়ান্স ইউ হ্যাভ এ ডিগ্রি, ইউ আর এনাফ, ইউ হ্যাভ এ গ্রাজুয়েশন ডিগ্রি, দ্যাট ইজ মোর দেন এনাফ। ওরা মেইনলি ফোকাস করবে কমিউনিকেশন স্কিল, তুমি টিম ওয়ার্ক কেমন করতে পারবা, তোমার বিহেভিয়ারাল অ্যাসপেক্ট কি, এগুলো অনেক কিছুই দেখে তারা। তো এই জন্যই আমি বলছি যে অনলাইনের যে প্রোফাইলগুলা, প্রফেশনাল প্রোফাইল, এগুলো আপডেট রাখা এবং সুন্দর রাখা, কিন্তু এগুলো কিন্তু ওরা খুঁজে দেখে, একটা ইমপ্রেশন তৈরি হয় একটা ক্যান্ডিডেট সম্পর্কে। তা এগুলা পড়তে পড়তে আরো অনেক যারা আছে তারা ডেফিনেটলি আরো অনেক কিছুই একবার করতে পারবে বা করছো এই মুহূর্তে। ধন্যবাদ ভাইয়া, অনেক মূল্যবান কথা বলেছেন আমাদের তরুণ প্রজন্মের জন্য এবং যারা কানাডায় বর্তমানে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য ডেফিনেটলি এই কথাগুলো অনেক অনেক হেল্পফুল হবে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম, আমাদের বাংলাদেশে যেরকম একটা ট্রেন্ড আছে যে জব সার্কুলারে লেখা থাকে যে অভিজ্ঞতা বাধ্যতামূলক বা পূর্ব অভিজ্ঞতা থাকাটা অনেকটা একটা ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে জব সেক্টরে ঢোকার জন্য। তো কানাডাতে কি এরকম সার্কুলার গুলোতে কি অভিজ্ঞতার উল্লেখ থাকে, নাকি তারা ফ্রেশ গ্রাজুয়েটদেরকেও মানে ইয়ে করে, হায়ার করে? তা এখানে অ্যাকচুয়ালি যেটা বললাম, যে একটা কোঅপ জবের জন্য কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেখানে তো স্টুডেন্ট থাকাকালে নিয়ে অ্যাপ্লাই করে। আর যেটা ইআইটি একটা আছে, যেটা নাজমুল তুমি জানো, তো ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, তো ইআইটি রেজিস্টার্ড করলে প্রফেশনাল, যেমন ইজিবিসি, বিসিতে ইজিবিসি, অন্টারিওতে পিইও, এদের সাথে ইআইটি হিসাবে রেজিস্টার্ড করলে ওই হায়ার করার সময় ওরা ইআইটি হায়ার করে। তো সেখানে আর এক্সপিরিয়েন্স চাওয়ার কোনো অবকাশ নাই, সে যাবেই ইঞ্জিনিয়ারিং ট্রেনিং হিসাবে, হ্যাঁ, তাকে ট্রেন করা হবে। আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর সামান্য কিছু এক্সপিরিয়েন্স চায়, তো সেটাও
আসলে তেমন কিছু আসে যায় না, যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে ভালো, বাট ইউ ক্যান অ্যাপ্লাই। শুধুমাত্র খুব সিনিয়র পজিশনে তখন অবশ্যই তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে। এছাড়া ইআইটি বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা এন্ট্রি লেভেলে কখনোই তেমন ভাবে এক্সপেরিয়েন্স চায় না। যেটা এক্সপেরিয়েন্স চায় সেটা হলো হ্যান্ডস অন টুলগুলা, যেমন সফটওয়্যারগুলা জানে কিনা, যেটা সে বসেই কাজ করবে, সেই জিনিসগুলো হয়তো চায়। হুম। এছাড়া এমন কিছুই না, কেননা যখনই বলা হয় যে জুনিয়র ইঞ্জিনিয়ার এন্ট্রি লেভেল, তখনই ধরে তার কাছ থেকেও তারা কিছু এক্সপেক্ট করে না যে সে একটা সিনিয়র ইঞ্জিনিয়ারের মতো এক গাদা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। দে ডোন্ট এক্সপেক্ট ইট। তারা সেইভাবেই ট্রিট করবে। সুতরাং সেটা নিয়ে মানে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে হয়তো এটা করে যে অনেক ক্যান্ডিডেট পায়, অনেক বেকার আছে, হয়তো শর্টলিস্ট করার জন্য করে। এটা বাংলাদেশের স্ট্র্যাটেজি আর কি। এখানে কিন্তু জি। সেভাবে কিছু করে না। ধন্যবাদ ভাইয়া। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যারা কানাডাতে পড়তে আসতে চাই তাদের মধ্যে এই প্রশ্নটা অনেক সময় থাকে যে আমি কি শুধু মাস্টার্স করব নাকি মাস্টার্স এর পর পিএইচডি করে তারপর জবে ঢুকবো? মানে কানাডার জব মার্কেটটা কি মাস্টার্স এবং পিএইচডি অ্যাপ্লিকেন্টদেরকে একই চোখে দেখে, নাকি তাদেরকে সর্ট আউট করার মধ্যে সময় কিছুটা পার্থক্য করে আর কি? আসলে চাকরির জন্য আমি মনে করি যে বাংলাদেশের গ্র্যাজুয়েট এখানেই চাকরি করার জন্য কিন্তু এনাফ কোয়ালিফাইড। তা এখন আমি মনে করলে তো হবে না। এটা এখন এমপ্লয়ারের একটা কনফিডেন্স আসে। এমপ্লয়ার কনফিডেন্সটা ফিল করে যদি ক্যান্ডিডেটের কানাডার একটা ডিগ্রি থাকে। হ্যাঁ, এমপ্লয়ার মানে শূন্যের উপরে টাকা দিতে চাচ্ছে না, যে আমি একে নিব এত টাকা দিয়ে, পরে যদি আমার আবার 3 মাস পরে লে অফ করতে হয়। ওই যে বললাম, একটা লোক রিক্রুট করাও কিন্তু অনেক মানে নট দ্যাট ইজি ম্যাটার। তো সুতরাং ওই এমপ্লয়ারের কনফিডেন্সের জন্যই মূলত একটা ডিগ্রি করার দরকার হয়, এবং সেটা ব্যাচেলার্সের পরে মাস্টার্স হলে এনাফ। অথবা অনেকেই ব্যাচেলার্স নিয়ে এসে ব্যাচেলার্সের ক্রেডিট আবার নিয়ে যদি আরেকটা ব্যাচেলার করে এখানে, যদি সেটা 3 বছরে হয় বা 2.5 বছরে হয়, আমি প্রেফার করবো সে আরেকটা ব্যাচেলার করুক। ব্যাচেলার ডিগ্রিটা এখানে খুবই বেশি ইম্পর্টেন্ট মাস্টার্সের চেয়েও চাকরি করার জন্য। তো সে যদিও সে তার কাছে মনে হয় যে ঠিক আছে আমি আরেকটা ব্যাচেলার করবো, 3 বছরে আমি একটা ব্যাচেলার পাবো বা 2.5 বছরে পাবো, আমার ক্রেডিট কি কাউন্ট করলো। আর ক্রেডিট টেডিট অত কাউন্ট না করলে তার জন্য যদি ফিজিবল হয় মাস্টার্স করার, হি ক্যান ডু মাস্টার্স, অ্যাট বেস্ট মাস্টার্স। আর যারা মনে করে যে আমি রিসার্চ লাইনে কাজ করতে চাই, একাডেমিক লাইনে কাজ করতে চাই, অথবা আমি একটা কনসালটেন্সি জব করতে চাই, যে একটু হাই এন্ডের কনসালটেন্সি জব করতে চাই ফিউচারে, তারা পিএইচডি করতে পারে। তাদের জন্য পিএইচডিটা খুবই দরকার। কারণ যদি পিএইচডি তো স্পেসিফিক একটা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য অনেক, যেমন ইন্টেল পিএইচডি ছাড়া কোনো ইঞ্জিনিয়ারই নেই। দে হায়ার অলওয়েজ অল পিএইচডি ইন্টেলে। তো এই ধরনের অনেক অর্গানাইজেশন আছে যারা পিএইচডি হায়ার করে। সুতরাং সেগুলো খুবই স্পেসিফাইড ফিল্ড। সেখানে আর একজন ক্যান্ডিডেট যদি মনে করে আমি একাডেমিক লাইনে কাজ করবো, তার তো এটা দরকার। রিসার্চ করবে, তার সেটা দরকার। যেমন ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ কানাডা আছে, তারা পিএইচডি হায়ার করতেছে রিসার্চের জন্য। তো এটা ডিপেন্ড করতেছে। তো প্রফেশনাল জবের জন্য ওই যে বললাম, এমপ্লয়ারদের কনফিডেন্সের জন্য এখানে একটা ডিগ্রির দরকার, এবং সেটা সেই একটা ডিপ্লোমা হোক বা ডিগ্রি হোক বা মাস্টার্স হোক বা ব্যাচেলার্স হোক, এখানে একটা থাকলে ভালো। আর যদি আসার আগেই যদি অস্ট্রেলিয়া বা আমেরিকা অন্য কোনো দেশে যদি একটা ডিগ্রি থেকে থাকে, তাহলে আর দরকার হবে না। ও দ্যাট ডিগ্রি উইল বি সিন অ্যাজ এ ভ্যালিড ডিগ্রি। হ্যাঁ, এমপ্লয়ার কনফিডেন্স পাবে। যেমন আমার অস্ট্রেলিয়ার ডিগ্রি ছিল, কিন্তু আমি কিন্তু এখানে এসে আর পড়াশোনা করি নাই। দ্যাট গিভস সাম কনফিডেন্স যে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে, সেটাই। ধন্যবাদ ভাইয়া। তো কানাডাতে যারা পড়াশোনা করছে তারা যখন প্রফেশনাল জব সেক্টরে ঢুকবে, তাদের ওই প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি পিইং নিতে হয়, এটা সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন দর্শকদের জন্য। পিএইচটা আসলে ওটা হলো যে যখন ইঞ্জিনিয়ারিং এর ঢুকা হয়, তখন একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার মানে পিএইচ, প্রফেশনাল ইঞ্জিনিয়ারের আন্ডারে 4 বছরের এক্সপেরিয়েন্স থাকলে পরে এই পিএইচ লাইসেন্সটা দেওয়া হয়। পিএইচটা থাকার অর্থ হলো ইউ ক্যান স্ট্যাম্প অর সাইন, ড্রয়িং, ডিজাইন, এনিথিং। এটা একটা অথরিটি দেয়। যেহেতু ইঞ্জিনিয়ারিং জবটা কানাডায় রেগুলেটেড প্রফেশন, সুতরাং কোনো একটা ডিজাইনকে সই করতে গেলে একটা সিল দরকার হয়। পিএইচ কাজই হলো সেটা।
তো এটা অ্যাটলিস্ট 4 বছরের এক্সপিরিয়েন্স হলে তখন এই এই ইয়েটা আহ, এই পিএস ইয়েটা দেওয়া হয়, টাইটেলটা দেওয়া হয় প্রফেশনাল রেগুলেটরি বডির থেকে। যেমন এখানে অন্টারিওতে পিইও, বিসিতে ইজিবিসি, নানান নামে এক এক প্রভিন্সে এক একটা প্রফেশনাল অর্গানাইজেশন আছে, বডি আছে, তারাই এই অ্যাফিলিয়েশনটা অফার করে। তো 4 বছরের কাজ করতে হবে। এখন সেই যে বললাম যে ছাত্র অবস্থায় যদি সে কোঅপে সে অলরেডি 20 মাস কাজ করে, সেই 20 মাস কিন্তু কাউন্ট হবে এখানে। তাইলে তার মাত্র করতে হবে 4 বছর থেকে 20 মাস বাদ, বাকি আচ্ছা। সময়টুকু তার কাজ করতে হবে। ওইটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু তারপরে যে যা ইন্টার্ন করলো কোনো একটা পিএনজির আন্ডারে, কোথাও চাকরি করলো 6 মাস, ওই 6 মাস কিন্তু কাউন্ট হবে। তাইলে তোকে তারপরে তার 3.5 বছর জব করলেই সে এই টাইটেলটা পাবে। আর পিএনজ টাইটেলটা পাইলে যেটা হয়, এটা পে স্কেলটা তখন জাম্প করে। পিএনজ ছাড়া টেকনিক্যাল গ্রেডে পে করে, টেকনিশিয়ান গ্রেডে। পিএনজ হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং গ্রেডে পেমেন্টটা হয়। দ্যাটস মেক এ বিগ জাম্প ইন বিটুইন টেকনিশিয়ান অ্যান্ড ইঞ্জিনিয়ার। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা যারা কানাডাতে ইঞ্জিনিয়ারিং পড়ছি তাদের জন্য এই ইনফরমেশন গুলো অনেক অনেক সহায়ক হবে। তো তারপরে আমি একটু কথা বলতে চাই নেটওয়ার্কিং স্কিল নিয়ে। আমরা যারা তরুণ প্রজন্ম বর্তমানে আর কি পড়াশোনা করছি, তাদের জন্য ভবিষ্যতে কানাডা জবের জন্য এই নেটওয়ার্কিং স্কিলটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং তারা কিভাবে ডেভেলপ করতে পারে? এটা কি শুধু লিঙ্কডইন এর মাধ্যমেই, নাকি যে আপনারা যেরকম ব্রিটিশ কলম্বিয়াতে যে আপনাদের ইঞ্জিনিয়ারিং সংগঠন আছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের নিয়ে, এই ধরনের সংগঠনগুলোতে ভলান্টিয়ারিং ওয়ার্কস এর মাধ্যমে নেটওয়ার্কিংটা ডেভেলপ করা যায়? এগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, নেটওয়ার্কিং আসলে নানানভাবেই ডেভেলপ করা যায় এবং কেউ একটা অপশানে থাকে না, সব রকমের অপশানই ইউজ করে সিমultaneously। যেমন এখন তো যেটা বললাম, ওই যে লিঙ্কডইন প্রোফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে দেখা যাবে যে ওই লোকটা কোন ক্যাটাগরির ইঞ্জিনিয়ার বা কি পজিশনে আছে, তার সাথে কিছু আলাপ আলোচনা করা, তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা, তার কাছ থেকে কিছু উত্তর আশা করা, তার কাছে অ্যাডভাইস চাওয়া। হি উইল ফিল অনার্ড। সে তখন একটা ভালো ইমপ্রেশন ডেভেলপ করবে, একটু পরিচিতি হয়ে গেল আগে থেকেই তার সাথে। হু নোজ, হয়তো তার কোম্পানিতেই অথবা তার পরিচয়ের মাধ্যমেই হয়তো অন্য একটা কোম্পানিতে তার কাছ থেকে রেফারেন্সও পাওয়া যেতে পারে। তার সাথে যদি অনেক কমিউনিকেশন হয়, তো হি উইল বি গ্ল্যাড টু বি ইউর রেফারি, যে হ্যাঁ আমি চিনি তাকে। একেবারে না চিনার থেকে তো কেউ রেফারি হবে না। হুম। তো সেটা একটা বড় স্কোপ। তারপর কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করলে সেখানে ওই যে নিজের বিজনেস কার্ড দেওয়া, আরেকজনের সাথে আলাপ করা, তার বিজনেস কার্ডটা নেওয়া। তারপরে এখানে জব ফেয়ার হয়, নাজমুল জানো যে ইউনিভার্সিটি গুলাতে বা বাইরে যে জব ফেয়ার গুলা হয়, সেই জব ফেয়ারে যাওয়া এবং লোকজনের সাথে পরিচিতি লাভ করা। তো এইভাবেই নানানভাবেই এই নেটওয়ার্কটা গড়ে তোলা কিন্তু খুবই ভালো, কারণ অনেক সময় অনেক ইনফরমেশন পাওয়া যায়। অনেক সময় ইনফরমেশন ছাড়াও একটা রেফারির দরকার হয়, তখন রিকোয়েস্ট করা যায় যে আমি তোমাকে রেফারি হিসাবে নাম দিতে চাই, তোমার পারমিশন চাই। তখন সে গ্ল্যাডলি দিবে যে না, ওকে তো আমি চিনি, অনেক সময় আমার সাথে অনেক আলাপ করেছে। তো এটা একটা সুবিধা হয়। একেবারে স্ট্রেঞ্জার কাউকে তো বলা যায় না যে তুমি আমার রেফারি হও। এটা হবে একটা হাস্যকর জিনিস যে আমি তোমাকে চিনি না, তোমার রেফারি কিভাবে হবো। তো এই যে একটা রেফারেল জোগাড় করা, সেটাও কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমেই একজন 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 রেফারেলও সে পাইতে পারে। সুতরাং এই নেটওয়ার্কিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবং আমাদের যে বেকবিসি যেটা আছে, এর মাধ্যমে অনেকের সাথে পরিচয়। আমরা মাঝে মাঝে কিন্তু নানান প্রফেশনের লোকজন ওদের কোম্পানি কি হায়ার করে না করে আমাদের সাইটে দিয়ে দেয় যে এই লোকটা হায়ার করতেছে, যাতে ইজি হয় সবার জন্য ইমিডিয়েট একটা ইনফরমেশন পাওয়া। সুতরাং প্রেজেন্স থাকা, মূলত অনলাইন প্রেজেন্সটা বা ফিজিক্যাল প্রেজেন্সটা খুবই দরকার এই নেটওয়ার্কিং এর জন্য। ধন্যবাদ ভাইয়া। এখন আসছি ইন্টারভিউ নিয়ে। আমরা অনেকেরই জানতে আর কি চাই যে কানাডাতে ইন্টারভিউ প্রসেসটা কিরকম, বা তারা যখন ইন্টারভিউ নেয় ক্যান্ডিডেটদের মধ্যে আসলে তারা কি কি ফিচার গুলো খোঁজে রিক্রুটার, সেগুলো নিয়ে যদি একটু কথা বলতেন। ইন্টারভিউতে আসার আগে আমি বলবো যে দুটা বিষয় রিসার্চ করতে। একটা হলো তো নিজের উপরে রিসার্চটা চলতেই থাকবে সারা বছর। আর একটা হলো যেই কোম্পানিতে যাচ্ছি আমি, ওই কোম্পানির উপরে একটু রিসার্চ করা, একটু ওয়েবসাইট দেখা, ওই কোম্পানি সম্পর্কে জানা। তো কোম্পানির ইন্টারভিউগুলোতে সাধারণত ইউজুয়াল যেগুলো নর্মাল প্রফেশনাল জবের ইন্টারভিউতে প্রথম দেখা যায় যে এইচআর থেকে একটা ইন্টারভিউ নেয়।
এইচআর এর হিউম্যান রিসোর্স থেকে একটা ইন্টারভিউ নেয়। তখন স্কোপ থাকে যে তোমার এই কোম্পানি সম্বন্ধে ইন্টারেস্ট আছে, যদি রিসার্চ করা থাকে কথার ছলে দুই একটা কথা বলা, জানাই দেওয়া যে আমি এই কোম্পানি সম্পর্কে ইন্টারেস্টেড, ওই কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করে নেওয়া দরকার। তো এইচআর করার পরে এইচআর তখন একটা ডিসিপ্লিন লেভেলে ইন্টারভিউ দেয়, যে ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের একজন ইন্টারভিউ করে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হইতে পারে, ডাইরেক্টর হইতে পারে, সে ইন্টারভিউ করে। তারপরে একটা ইন প্রেজেন্স একটা ফিজিক্যালি ডাইকেও একটা ইন্টারভিউ করে। মোটামুটি অ্যাটলিস্ট 3টা ইন্টারভিউ হয় মানে মিনিমাম। আর যেগুলো হাইটেক কোম্পানি, গুগল, অ্যামাজন, এইসবের ইন্টারভিউ কিন্তু একটা দুইটা না, 5-6টা ইন্টারভিউ হয় ইন এ সিরিজ। এবং কোনো কোনো ইন্টারভিউ সারাদিন ধরে হয়, যে 4 ঘন্টা একটা না, 8 ঘন্টা একটা না। তো বড় বড় ইন্টারভিউ হয়, ওরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, অ্যাসাইনমেন্ট সাবমিট করো, 5 ধাপ 6 ধাপ, এক ধাপে আউট হয়ে গেল ক্যান্ডিডেট। তবে সেগুলো হলো হাইটেক কোম্পানিগুলোতে যে ইন্টারভিউ হয়। আর ইউজুয়াল প্রফেশনাল জবে আমি বললাম যেটা, মেনলি 2-3টা ইন্টারভিউ হয়, একটা এইচআর করে, একটা ডিসিপ্লিন করে, আর একটা প্র্যাকটিক্যালি ডাকে সামনাসামনি। তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিভাবে কি নিতে হয়, এটা নেটে অনেক কিছুই থাকে, হাউ টু প্রিপেয়ার ফর অ্যান ইন্টারভিউ। তো সবচেয়ে বড় কথা হলো যে কোম্পানির রিকোয়ারমেন্ট কি কি চাচ্ছে, আমার সেই রিকোয়ারমেন্টটা আছে, আমি কনফিডেন্ট কিনা, এবং আমি সেটা বুঝাইতে পারবো কিনা। আমার রিজিউমিতে তো বুঝাইলাম, আমি ইন্টারভিউতেও বুঝাইতে পারবো কিনা। এখানে মিথ্যা কথা বলার কোনো স্কোপ নাই, কারণ ইন্টারভিউতে কিন্তু বের হয়ে যাবে যে এটা তো তুমি মিথ্যা লিখছো। সুতরাং এখানে একটা ওয়ার্ডও মিথ্যা লেখার দরকার নেই, যা ট্রু সেটাই লেখা এবং সেটাই আলোচনা করা। আর ইন্টারভিউতে সব কোশ্চেন পারতে হবে সেটাও কোনো নেসেসারি জিনিস না। তারা অনেক কিছুই লক্ষ্য করে, কমিউনিকেশন স্কিল, তুমি টিম ওয়ার্কে ভালো কিনা। এখন যদি স্কলারশিপ, বিডি, বেকবিসি, অনেক ভলেন্টিয়ারি কাজে যদি কেউ অ্যাসোসিয়েট থাকে, তো ধরে নিবে টিম ওয়ার্কে খুব ভালো, এ তো একটা টিমের সাথে কাজ করছে। কারণ এখন ওই ওয়ার্ক গুলোই হয় টিম ওয়ার্ক, কেউ একজন একটা ডিজাইন করে না, এটা একটা টিম করে। সুতরাং দেখবে যে টিম ওয়ার্কে এই ক্যান্ডিডেটটা সুইটেবল কিনা। আর ইন্টারভিউ টেকনিক এসব আজকাল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক কোম্পানি বলে যে তুমি টেল অ্যাবাউট ইউর সেলফ, সেন্ড এ ভিডিও ক্লিপ সেন্ড করতে বলে ক্যান্ডিডেটকে। তারা সেখানে দেখে ক্যান্ডিডেটের পোশাক আশাক কেমন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, কিভাবে সে কথা বললো তার সম্পর্কে। হয়তো 2 মিনিটের একটা ভিডিও চায় যে পাঠাও, ওই ভিডিও দেখে তারপরে চয়েস করে ওকে একে আমরা ইন্টারভিউ নিবো, নাহলে একে বাদ। এখন টেকনিকগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক, মানে রিক্রুটিং কিভাবে কি করবে, নতুন নতুন ওয়ে বের হচ্ছে। ইভেন এখন সফটওয়্যারও ডেভেলপ হচ্ছে, যেই সফটওয়্যার দিয়া ফেসবুকে ঢুকে তার পার্সোনালিটি বাইস করবে যে এই লোকের পার্সোনালিটি কেমন। সুতরাং ফেসবুক ইউজ করা, পোস্ট দেওয়া, এসব একটু কেয়ারফুল হওয়া উচিত, যেন কোনো রেসিস্ট কমেন্ট না থাকে বা অবজেকশনেবল কমেন্টস না থাকে, যেটা দিলে একটা খারাপ ভাব হইতে পারে। তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতেও খুব কেয়ারফুলি করা উচিত, কারণ এখন এত ইজি হয়ে গেছে সবকিছু পিক আপ করা সবার জন্য, যে যে কেউ চাইলে যে কোনো কিছুই ঘাটতে পারে। যে কোনো কিছু থেকে ইভেন সফটওয়্যার কোড হচ্ছে যে সফটওয়্যারই করে দিবে যে এর পার্সোনালিটি এই অবস্থায়। সুতরাং ইন্টারভিউর ব্যাপারে হলো সেলফ কনফিডেন্স, যে আমি জানি আমি এই অ্যাপ্রোপ্রিয়েট, আমি এই পোস্টের জন্য আমার রিয়েলি আমি ফিট। এটা যত ভালো কনফিডেন্স নিয়ে আসবে তত ভালো। আর যেটা বললাম ওই যে লিসেনিংটা, আমাদের লিসেনিং এর প্র্যাকটিসটা করতে হবে, আমরা ভালোভাবে শুনতে হবে, ভালোভাবে কমিউনিকেট করতে হবে, এবং মিথ্যা কোনো বাগাড়ম্বর করা, মিথ্যা তথ্য দেওয়া, এগুলো একেবারেই বাদ দিতে হবে। বি অনেস্ট, ট্রুলি বি অনেস্ট, অ্যান্ড দ্যাট ইজ দি বেস্ট পলিসি। ধন্যবাদ ভাইয়া অনেক মূল্যবান কথা বলার জন্য। তো আমরা যারা দর্শকরা দেখছি, তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা আলোচনা শেষ করি, আমরা লাইভ থেকে প্রশ্ন নেওয়া শুরু করব। তো ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর ভাইয়া শুধু যে ইন্ডাস্ট্রিতে জব করছেন তা কিন্তু না, ভাইয়া কিন্তু একাডেমিক লাইনেও বেশ অ্যাক্টিভ। ভাইয়া প্রকাশিত কিছু রিসার্চ পেপার জার্নালে প্রকাশিত হয়েছে, এবং আপনাদের কারো যদি কখনো পেপার সম্পর্কিত কোনো পরামর্শ লাগে, পেপার, রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, ভাইয়াকে রিচ আউট করতে পারবেন এবং ভাইয়ার মূল্যবান পরামর্শ নিতে পারবেন। তো আমি শেষ একটা প্রশ্ন শুধু ভাইয়াকে করতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে আমেরিকাতে তো বিশাল একটা জব মার্কেট রয়েছে। তো অনেকেই দেখা যায় যে কানাডাতে পড়াশোনা করছেন, কিন্তু তার ইচ্ছা থাকে যে আমেরিকাতে গিয়ে জব করবেন। তো
এই এই ট্রেন্ডটা বা এই যে অ্যাপ্রোচটা, এটা ভাই আপনি কিভাবে দেখেন? বা কানাডার পিআর হওয়ার পরে কি আমেরিকাতে জবের জন্য বাংলাদেশের যে বর্তমান কমিউনিটি রয়েছে ব্রিটিশ কলম্বিয়াতে, সেখান থেকে কি আমরা যাচ্ছি বা আপনি কি দেখেছেন এরকম যাচ্ছে মানুষজন? হ্যাঁ, এখানে এখানে কথা হলো কি, আমি যদি দেশ ছেড়ে কানাডায় আসতে পারি, তো আমেরিকা যেতে আমার দোষ কি? আহ, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেতে পারি। তার আমেরিকার যেটা সুবিধা হলো কি, দেখা গেছে আমেরিকায় আউট অফ পকেট মানিটা বেশি। একই জবে আমেরিকায় কিন্তু অনেক বেশি পয়সা পায় কানাডার চেয়ে। মনিটারি দিকটা চিন্তা করলেও কিন্তু অনেক ভালো। এবং আমি তো ইয়াংদেরকে সাজেস্ট করবো আমেরিকায় যাওয়ার জন্য। আমি বুড়াদেরকে সাজেস্ট করব, আমার মতো যারা আছে কানাডায় থাকো, অসুখ বিসুখ হবে, ভালো সুবিধা আছে। হুম, কিন্তু যারা তোমাদের মতো ইয়াং, তাদেরকে তো আমি অবশ্যই এনকারেজ করবো, গো টু আমেরিকা। কানাডায় আসার সুবিধা একটা হলো যে এখানে আসলে তো ইমিগ্রেশনটা হচ্ছে, পিআরটা হচ্ছে। তারপরে আমেরিকায় গেলেও সেটা হবে, আমেরিকায় গেলেও কোম্পানি সেটা প্রসেস করবে। এখন কোম্পানির মধ্যে আমেরিকায় কিন্তু অনেক বাজে কন্ডিশন দেয়, অনেক কোম্পানি অনেক বেশি খাটায়, বলে যে তুমি 8 বছর চাকরি করো আমার এখানে, 6 বছর চাকরি করো, তারপরে দেখা যাবে। তো এগুলো কিন্তু ভ্যারি করে। তো তারপরেও খুব ভালো ওয়ার্কার হলে অবশ্যই কোম্পানিও খুব কুইক যাবে যে প্রসেস করতে। সেই একটাই কথা, যে কোয়ালিটি থাকলে সবাই রিটেন করতে চায়। ইফ ইউ আর কোয়ালিফাইড, ইফ ইউ লাভ ইউর জব, সবাই তোমাকে লাভ করবে। ইফ ইউ লাভ ইউর জব, এভরিবডি উইল লাভ ইউ। ডোন্ট গো টু লাভ ইউর কোম্পানি। ইউর কোম্পানি ক্যান স্টপ লাভিং ইউ অ্যাট এনি টাইম। যে কোনো সময় লে অফ করে দিতে পারবে, কোম্পানিকে ভালোবাসার দরকার নেই। ইউ শুড লাভ ইউর জব, দেন এভরিবডি উইল লাভ ইউ। তো সেটাই হলো কথা। এখন আমেরিকায় যেহেতু আর একটা জিনিস, যে জব মার্কেটটাও কিন্তু বিশাল আমেরিকায়, জব অপরচুনিটিও বেশি। এখন কিন্তু কানাডা থেকে কিন্তু অনেকে সাউথে যাচ্ছে, এবং বেশিরভাগই দেখা যায় কানাডা থেকেই যায়, পক্ষান্তরে আমেরিকা থেকে খুব কম আসে, বিকজ অফ দিস রিজন। তো তারপরও অনেকের লাইফ স্টাইল হয়তো ভালো নাও লাগতে পারে। আমেরিকা উইথ ফাস্টার লাইফ কানাডার চেয়ে, কানাডা এ বিট স্লোয়ার লাইফ, অস্ট্রেলিয়া আরো স্লো লাইফ। তো এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি কালচারের উপরে। অনেকে চায় যে, মনে করে যে আমেরিকায় রটন হয়ে গেছে, আমি ছেলেপেলে নিয়ে মানুষ করতে পারবো না নিউ ইয়র্কে। ওকে, এখনো ব্রিটিশ কলাম্বিয়া ইজ বিউটিফুল, বিসি খুবই ভালো জায়গা, টরন্টোর চেয়েও ভালো এই দিক দিয়া, যে ছাত্ররা পড়াশোনা করতেছে, ইয়ে করতেছে। এটা আসলে ডিপেন্ড করতেছে কে কিভাবে চিন্তা করে আর কি। তাই ইয়াংদের জন্য আমি সাজেস্ট করব, কোনো খারাপের কিছু নেই, যেতে পারলে যাবে না কেন। আর এখন তো জব এমনই হচ্ছে যে অনলাইনে জব হয়ে যাচ্ছে। একটা কোভিড এর পরে সিচুয়েশন গুলো এমন চেঞ্জ হচ্ছে যে দেখা যাবে যে ঠিক আছে, কানাডা আমেরিকার জবটা কানাডা বসেই করতে পারতেছে, সে অনলাইনেই করতে পারতেছে। সেই ক্ষেত্রে হয়তো শুধু ডিফারেন্সটা হইতে পারে যে স্যালারি স্ট্রাকচার নিয়ে কথা উঠতে পারে, ট্যাক্সেশনের ব্যাপার নিয়ে কথা উঠতে পারে, বাট দেয়ার আর স্কোপ টু ডু ওয়ার্ক ফ্রম কানাডা ফর ফর এ কোম্পানি ইন আমেরিকা। সেটা তো করা যেতে পারে। সুতরাং আমি এটা ডিসকারেজ করি না, যখনই যেখানেই ভালো সুযোগ সেখানেই যাবে। ইভেন কেউ যদি মনে করে যে আমি নরওয়েতে একটা ভালো সুযোগ পেয়েছি, আমি জার্মানিতে একটা ভালো সুযোগ পেয়েছি, তো যাবে না কেন? ইউ ক্যান গো এভরিহোয়ার। ধন্যবাদ ভাইয়া। তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি লাইভ থেকে দর্শকদের কিছু প্রশ্ন নিই, আপনার উদ্দেশ্যে করেছেন। আকিব আদনান শাফি প্রশ্ন করেছেন, মাস্টার্সে পরে জবে ঢুকলে পরবর্তীতে জবে থাকাকালীন কি পিএইচডি করার সুযোগ দেয়া হয়? প্রফেশনাল কোম্পানিগুলো ইউজুয়ালি এটা খুব একটা করে না, এনকারেজ করে না। তবে বিনা বেতনের ছুটিটা হয়তো পাওয়া যেতে পারে। এটা কোম্পানির লাভ, তাকে তো আর পয়সা দিতে হচ্ছে না। এই পিএইচডি করে যদি সে আসে, হি ইজ অ্যাডিং বেনিফিট, তাতে তো কোনো অসুবিধা নেই। তো কোম্পানি সেটা আনপেড লিভ কিন্তু দিতেও পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে পিওরলি কোম্পানি টু কোম্পানি। যেমন আমার কোম্পানি রিসার্চের জন্য আমাকে যে ফ্যাসিলিটিগুলো দেয়, অনেক কোম্পানিতে আমি খবর নিয়ে দেখছি কোনো কোম্পানিতেই দেয় না। যে তারা চিন্তা করে, না আমরা এটা আননেসেসারি খরচ করে লাভ কি। আমার কোম্পানি চিন্তা করে যে একটা কোম্পানির একটা অ্যাড হচ্ছে, আমার অ্যাফিলিয়েশনে আমি বলতেছি এসএনসি লাভালিন, ওই কথাটুকুনের জন্যই তারা প্রেফার করতেছে। তো কোনো কোম্পানি প্রেফার করতে পারে, ইয়েস আমাদের কোম্পানিতে অনেক পিএইচডি হোল্ডারও আছে, কিন্তু নাই যে তা না। তো কোম্পানি যখন
কোথাও কোয়ালিফাইং এর জন্য সাবমিট করবে তার হিউম্যান রিসোর্স কি আছে, তখন কোম্পানির জন্য ইট ইজ বেটার লুকিং যে একটা পিএইচডি ক্যার 5জন পিএইচডি আছে, আমার 10জন পিএইচডি আছে, ইট ম্যাটার্স। লোকে মনে করবে হাইলি কোয়ালিফাইড লোক আছে, সেটাও কোম্পানির কিন্তু একটা বেনিফিট। তো এই ক্ষেত্রে কোম্পানি হয়তো তোমাকে বেতন দিবে না, শর্ট কোর্সগুলোর জন্য কিন্তু ও পেইড লিভ দেয়। শর্ট কোর্সে 1 মাসের কোর্স, ওগুলো কিন্তু ওরা ওরা অনেক সময় এবং পয়সাও দিয়ে দেয় শর্ট কোর্সের কোম্পানিগুলা। শর্ট কোর্স বলতে 2 মাস 1 মাস এসব কোর্সের পয়সাও দেয়, বেতনও দেয়, কাজ করায়। কিন্তু পিএইচডি এটা লং টার্ম কমিটমেন্ট, 4 বছরের কমিটমেন্ট। সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে তোমার রিলেশনের উপরে, ম্যানেজারের সাথে কি রিলেশন এবং সেই ছুটিটা নেওয়া এবং যাওয়া। তো আমার মনে হয় না যে মানে যে একবার চাকরি করলো তার জন্য ওইটা জিআই রাখারও দরকার আছে বলে আমার মনে হয় না। সে আবার পিএইচডি করে গেলে আবার সে জব পাবে। তো ইট ইজ নট লাইক বাংলাদেশ। হ্যাঁ, সে আবার জব পাবে, তার তো কোয়ালিটি বাই দ্যাট টাইম এস্টাবলিশড, সে জব করছে, তার এক্সপিরিয়েন্স আছে, তাই না? সুতরাং আর ছুটি নিয়েও যাওয়া যাবে, বিনা বেতনের ছুটিতে অনেক কোম্পানি ইয়ে করতে পারে, বাট ইট ইজ অ্যাবসলিউটলি, ইট ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি। তারপরে প্রশ্নটা অনেক বড়, শুভ আমিন করেছেন, 2টো প্রশ্ন করেছেন, আমি একটা একটা করে পড়ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি শেষ করার পর ফ্রেশ গ্রাজুয়েট স্টুডেন্টদের কানাডাতে প্রফেশনাল ওয়ার্ক শুরু করার পুরো প্রসেস জানতে চাচ্ছিলাম, সেই সাথে অভিজ্ঞতা লাগবে কিনা তার জন্য। এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন। বাংলাদেশের ডিগ্রিটা নিয়ে না? জি। আমি এই ব্যাপারে অনেক আলোচনা তো অলরেডি হয়েছে। যেটা বলা হয়েছে যে এখানের ডিগ্রিটা তারা একটু কমফোর্ট ফিল করে, এখানের একটা ডিগ্রি থাকা বা কিছু অনলাইনের কোর্স করা যেটা নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড, সেসব অ্যাড করবে। এবং আর ওই প্রফেশনাল ক্যাটাগরিতে আমি মনে করি যে যখন ইঞ্জিনিয়ার হলো তখন ইমিগ্রেশন অ্যাকচুয়ালি একটু চেক করা যে আমি ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেশন করতে পারি কিনা, আমার পয়েন্ট কোয়ালিফাই করে কিনা। তো ইমিগ্রেন্ট হয়ে আসলে আমার মনে হয় আরো ভালো, যে তখন তার টিউশন ফিটাও কমে গেল, সবকিছু কমে গেল। সে 2টা বছর বা 1 বছর থাকার পরে সম্ভবত একটা পিরিয়ড থাকার পরে সে লোনও পাবে। তো অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট হয়ে আসাটাও কিন্তু একটা বেশ খুবই ভালো সাইন। তো ইমিগ্রেশন যতদিন না হলো ততদিন সে বাংলাদেশে এক্সপিরিয়েন্স অ্যাকোয়ার করলো। দ্যাট ইজ দি বেস্ট ওয়ে। আর টাকা পয়সা থাকলে সেটা তো অন্য জিনিস, যে আমার টাকা পয়সা আছে, আমি যে আমার এই আমি ক্রেডিট গুলো অ্যাসেস করায় যদি আমি আরেকটা ব্যাচেলার্স যদি 3 বছরে বা 2.5 বছরে করতে পারি, তো আমি একটা ব্যাচেলার্স ডিগ্রি করব ওখানে। আর এই ডিগ্রি করার ব্যাপারে কিন্তু আমি সিভিল পড়ছি বলেই আমাকে যা সিভিলই করতে হবে, নট নেসেসারিলি। এখানে কিন্তু ইভেন সিভিল পড়ে এসে কম্পিউটারও করা যায় কিন্তু। এখানে কিন্তু স্কোপ গুলা খোলা, এটা ভাবার কোনো কারণ নাই যে আমি সিভিল পড়ছি আমার সিভিলেই থাকতে হবে, নট নেসেসারিলি। যে ঠিক আছে আমি কম্পিউটারে মাস্টার্সটা করি না কেন, বা কম্পিউটার্সে আমি ব্যাচেলার্সটা করি না কেন, সেখানে আরো স্কোপ আছে। তো যে কেউ ইচ্ছাগুলো চেঞ্জও করতে পারে ফিল্ড। জি ধন্যবাদ। আর উনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করার পরই কানাডাতে জবের জন্য ভালো ভালো হবে, নাকি কানাডাতে এম.ইং, পি.ইং করা ভালো অপশন হবে? এটা অবশ্য এটা আগেই বলা হয়েছে না, এই ব্যাপারে আগেও বলা হয়েছে। তো ওই যে বললাম যে জবে ঢোকার যে কনফিডেন্সের জন্য এখানের একটা কিছু করা, সেটা একটা বেসিক রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াইছে এখন। এখানে আমি যারাই দেখছি যারা এখানে করছে তারা এই জবটা ইজিলি পাচ্ছে। আর খরচ কমানোর জন্য ওই যে বললাম ইমিগ্রেশন নিয়ে আসলে সেটাও ভালো, বাই দ্যাট টাইম কিছু এক্সপেরিয়েন্সও হইলো আর এদিকেও আসা হইলো, খরচটাও কমলো আর কি। জি। তারপরের প্রশ্ন করেছেন, কানাডাতে জব সেক্টরে ঢোকার জন্য একজন স্টুডেন্টদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটা প্রভাব ফেলে? অবশ্যই প্রভাব ফেলে, কারণ একটা ক্যান্ডিডেটকে ওরা দেখতে চায় যে ক্যান্ডিডেটটার সে যদি ভলেন্টারি কাজ করে থাকে। যেমন এটা কিন্তু কানাডায় কিন্তু এটা কালচারালি এটা হয়ে যাচ্ছে। কানাডা স্কুলের থেকে শুরু করেই কিন্তু একটা ছেলে ভলেন্টারি কাজ শুরু করে, একটা ছেলে বা মেয়ে স্কুল লাইফ থেকেই কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে। তো ওরা কিন্তু এটা ইনগ্রেইন্ড তাদের কালচারে। তো এটা বাংলাদেশে ইদানিং বাংলাদেশে এই কালচারটা আমার মনে হয় হচ্ছে, ভলেন্টারি অনেক ছেলে কাজ করতেছে অনেক ধরনের। তো ভলেন্টারি কাজগুলো একটা বিশাল কিন্তু ইম্প্যাক্ট রাখে, যে একজন ক্যান্ডিডেটের কোয়ালিটি ব্যক্তিত্ব অ্যাসেসমেন্ট করতে গেলে, তারপরে কমিউনিকেশন অ্যাসেসমেন্ট করতে গেলে। তো এটা একটা শুধু তো
শুধু তো টেকনিক্যাল নলেজ দিয়ে চাকরি হচ্ছে না, আরো কিছু ক্যারেক্টারিস্টিক লাগে, যেগুলোর জন্য এই জিনিসগুলো এক্সট্রা কারিকুলাম, ইভেন কানাডা ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের জন্য কিন্তু এখন এক্সট্রা কারিকুলামের উপর অনেক জোরদার করা হয়। কে খেলাধুলায় ভালো, তাকে আলাদা তার জন্য কোটায় থাকে, তারপরে কে কোন এক্সট্রা কারিকুলাম কোয়ালিটি তার কতটুকু, সেইভাবে অ্যাডমিশনও হচ্ছে, কিন্তু নট নেসেসারিলি তার রেজাল্ট কেমন। তো এগুলো সবকিছুর একটা ইম্প্যাক্ট আছে, অবশ্যই ইম্প্যাক্ট আছে। ধন্যবাদ। ফারশিদ ইবন আফজাল ফাহিম লিখেছেন, আসসালামু আলাইকুম। কানাডাতে এমএসসি করার পর কানাডাতে জব করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? এইখানে কি শুধু ওরা এক্সপেরিয়েন্স দেখে? ওয়ালাইকুম আসসালাম। না, এখানে এই নিয়ে বোধহয় আমরা অনেক আলাপ করেছি অনেক যে আলোচনা করেছি। হ্যাঁ, এখানে মাস্টার্স করার সময় কি কি করা যেতে পারে, এগুলো ডিটেলস আমরা আলোচনা করেছি। জি, আমার মনে হয় সেগুলো ফলো করলেই হয়ে যাবে। হয়ে আপনি এই ভিডিওটা যে প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা, আপনি এই ভিডিওটা আবার দেখলেই আপনি আপনার প্রশ্নের আনসারটুকু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি আর কোনো তেমন প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো আমাদের 1 ঘন্টা পূরণ হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো আমরা নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান কিছু কথা শুনেছি। আমরা যারা কানাডার ভিতরে আছি বা বাহিরে আছি, প্রত্যেকেই আমরা এই কথাগুলো দিয়ে অনেক উপকৃত হব, এবং যারা কানাডাতে বিশেষ করে স্থায়ী হতে চান তারা ডেফিনেটলি অনেক ভালো একটা গাইডেন্স পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আবারও নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য এবং তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এবং আপনাদের কারো যদি কখনো ক্যারিয়ার নিয়ে বা রিসার্চ পেপার নিয়ে যদি কখনো কোনো প্রবলেম হয়, ভাইয়াকে রিচ আউট করতে পারেন। এবং অবশ্যই আমাদের যে স্কলারশিপ স্কুল বিডি প্ল্যাটফর্মটা রয়েছে সেখানেও আপনারা ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নগুলো করতে পারেন, আমরা সেটা ভাইয়াকে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আমি এখানে অনুষ্ঠানটি শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সেই সাথে আমিও দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নাজমুল তোমাকে আবারও বিশেষ ধন্যবাদ। খুদা হাফেজ।